নমস্কার। আজ শীতলকুচি হত্যাকাণ্ডের 5 বছর পূর্ণ হলো। যারা ভুলে গেছেন একবার মনে করিয়ে দিই, 2021 সালের নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী নির্মমভাবে গুলি করে অনেকজন গ্রামবাসীকে হত্যা করেছিল উত্তরবঙ্গের শীতলকুচিতে। আজ তার 5 বছর। আর ঠিক আগের দিনই, গতকালই মহাপুরুষ দিলীপ ঘোষ বলেছেন যে ভোটার তালিকা থেকে যারা বাদ গেছে তারা সবাই দেশদ্রোহী। তা উনি এর আগে গরুর দুধে সোনা খুঁজে পেয়েছিলেন, এবার ভোটার তালিকার যে ডিলিটেড লিস্ট সেখান থেকে দেশদ্রোহী খুঁজে পেয়েছেন। আশ্চর্যের কিছু নয়, কিন্তু কথা হলো এটা তো ওনার একার বক্তব্য নয়। ওর দলের যে সমস্ত সাঙ্গপাঙ্গরা আছেন, ছোট বড় নানা রকম বাস্তু ঘুঘু, কেউ ইউটিউব আলো করে থাকেন, কেউ টিভির পর্দা আলো করে থাকেন, কেউ মাইক নিয়ে চোঙা ফোকেন, সকলেরই কিন্তু মোটামুটি একই রকম সুর। এবং পরিহাস যেটা ভাবলেও হাসি পায়, অবাকও লাগে, সেটা হলো এমনকি নিশীথ প্রামাণিক অবধি বলেছেন যে যারা বাদ গেছে সব অনুপ্রবেশকারী। তো মনে রাখতে হবে, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধেই ভয়ানক অভিযোগ আছে যে তিনি আসলে বাংলাদেশের লোক, এদেশে উড়ে এসে জুড়ে বসে সাংসদ হয়েছেন, এমনকি মন্ত্রী হবার কাছাকাছিও চলে গেছেন। তো এ তো গেল বাঙালিদের কথা। ওদিকে একজন হিন্দিভাষী আছেন যিনি জেলে বন্দী ছিলেন, হাইকোর্ট না কোন কোর্টের বদান্যতায়, সেখান থেকে উনি বেরিয়ে প্রার্থী হয়ে গেছেন এবং প্রার্থী হয়েই তিনি হুমকির সুরে বলেছেন যে এইবার কিন্তু বদলা হবে, নির্বাচন কমিশন সেখানে কান দেয়নি, দেবেও না, সে ঠিকই আছে। তো এই যে ওনাদের সব গরুর একই রকম স্বর, এখানে দেখতে হবে যে কারা কারা দেশদ্রোহী, কারা কারা অনুপ্রবেশকারী। আমরা সেটা ভুলে যাই বড়, তাই একবার খতিয়ে দেখা দরকার। তো এই যে ওনাদের মত অনুযায়ী অনুপ্রবেশকারী বা দেশদ্রোহী যাই বলুন, তাদের যদি তালিকা বার করি তাহলে তালিকার প্রথমেই থাকবে একটি নাম, বিখ্যাত লোকেদের কথা বলছি, তালিকার প্রথমেই থাকবে একটি নাম, সে নামটি হলো অমর্ত্য সেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, অমর্ত্য সেন। তিনি নোবেল পেয়ে উদ্ধার করেছেন। তো কি ডাক পেয়েছিলেন শুনানিতে, কি কারণে পেয়েছিলেন? একদম প্রথম দিকেই ডাক পেয়েছিলেন। তো তাঁর আর তাঁর মায়ের বয়স নাকি 15 বছর বা তার একটু কম, ফলে তাকে ডেকে দেওয়া হয়। তো পরে এই নিয়ে হুলুস্থুলু বেঁধে যায়, তথ্যটা নিঃসন্দেহে ভুল এবং সেই নিয়ে হুলুস্থুলু বেঁধে যায়। তো হইচই হওয়ার পর তারপর কয়েকদিন পরে কমিশন জানায় বা জানাতে বাধ্য হয় জিনিসটা ছিল হয় বানান ভুল কিংবা টেকনিক্যাল গ্লিচ, এবং তাকে দয়া করে ছেড়ে দেয়। এবং মনে রাখতে হবে, এটা হলো টেকনিক্যাল গ্লিচের প্রত্যক্ষ প্রমাণ। 91 লাখ লোক যারা বাদ গেছেন তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু এইসব ভুলভ্রান্তি স্বীকার করেননি। তো অমর্ত্য সেনের পরে ডাক পেয়েছিলেন হচ্ছে চন্দ্র বোস। ইনি সুভাষ বোসের কীরকম যেন বংশধর, কী বংশধর আমি ঠিক জানি না, কিন্তু কোনোভাবে লতায় পাতায় বা সরাসরি কোনোভাবে সংযুক্ত। তো বিজেপিও করতেন একটা সময়, সক্রিয়ভাবেই করতেন, কিন্তু কথা হলো তাতে ছাড় পাননি। বিজেপির কর্মী সমর্থকরা আগেও বলেছি, আজও বলছি, কোনোভাবেই ছাড় পাননি। একজনকে তো মহারাষ্ট্রে ধরা হয়েছিল, জেলে বন্দি করে রাখা হয়েছিল। তাকে নাকি এই রাজ্যের হুজহুরা বলেছিলেন আইনি পথে তোমাকে ধরা হয়েছে, কিছু বাপু করতে পারবো না। তো যাই হোক, তো চন্দ্র বোসের ক্ষেত্রে অন্য কিছু হওয়ার কোনো প্রশ্নই ছিল না, হয়নি। উনি বিজেপি করতেন বলে ছাড় পাননি। তাঁর নাকি লিঙ্কেজ পাওয়া যায়নি। তো তাঁর লিঙ্কেজ খুঁজতে গেলে অবশ্য সুভাষ বোসকে খুঁজে পাওয়া যাবে, এবং সুভাষ বোসের লিঙ্কেজ খুঁজে পেলে নিঃসন্দেহে হিন্দু বীরদের গায়ের লোম খাড়া হয়ে ল্যাজ গুটিয়ে 2 পায়ের ফাঁকে গুঁজে যাওয়ার কথা। কারণ উনি স্বাধীনতার আগে একটা সময় এই যারা হিন্দুত্বের নামে ভোট করে মহাসভার লোকজন, তাদেরকে ধরতে পারলেই লোকজন পাঠিয়ে সভা পণ্ড করে দিতেন এবং ঠ্যাং হাতেনও, হুমকিও দিয়েছিলেন। তো যাই হোক, সে অন্য প্রসঙ্গ। চন্দ্র বোস ছাড়াও ডাক পেয়েছিলেন বিখ্যাত লোকেদের মধ্যে মোহাম্মদ শামী, ডাক পেয়েছিলেন তারকা সাংসদ দেব। তো তিনি সিটিং এমপি, কিন্তু তিনিও ডাক পেয়েছিলেন। তো কেন ডাক পেয়েছিলেন না, এদেরও সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির ভূতে ধরেছিল। তো দেব অবশ্য খুব পরিচিত নাম, তিনি শুনানিতে তাকে যেতে হয়েছিল। শুনানিতে যাওয়ার পরে তিনি তারকার মতো সম্মানও পান। ওখান থেকে একটা ভিডিও করেছিলেন, ভিডিওটা আমি মোটেই পছন্দ করিনি, কারণ উনি তারকার সম্মান পেলে কি হবে, বাকি লোকজন তো আর পাচ্ছে না। কিন্তু বাকি 91 লাখ লোকের ক্ষেত্রে এই জামাই আদর জোটেনি। যেমন অমর্ত্য সেনের মতো ভুল হয়েছে, এটা বাকি 91 লাখ লোকের ক্ষেত্রে কমিশন একেবারেই স্বীকার করেনি। তাদের লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে, হয়রানির শিকার হতে হয়েছে। তো শুধু এরাই নন, ডাক পেয়েছিলেন, বিচারাধীন ছিলেন এই নির্বাচনের অন্তত গোটা 12 প্রার্থী।
অন্তত একজন বাদ পড়েছিলেন, তাকে ট্রাইব্যুনাল বিশেষ আদর করে ছেড়ে দেয়। ফরাক্কার কংগ্রেস প্রার্থী ছিলেন তিনি, কিন্তু সাধারণ কোনো লোকের জন্য ট্রাইব্যুনাল এভাবে বসেছে বলে আমাদের জানা নেই। তো এইগুলো গেল তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা, যাদেরকে ডাকা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বাদ যাননি, ওরা ছিলেন সন্দেহভাজন। বাদ গেছেন তাহলে কোন বিখ্যাত লোকেরা? বাদ গেছেন নন্দলাল বসুর নাতি স্বয়ং এবং তার স্ত্রী। মনে রাখতে হবে, তাদের দাদু নন্দলাল বসু সংবিধানের অলঙ্করণ করেছেন। তিনি না করলে সংবিধান কিন্তু ন্যাড়া হয়ে থাকতো। তারপর সেই সংবিধানেরই অপপ্রয়োগ করে, জানলে উনি করতেন না, অপপ্রয়োগ করে সেই নন্দলাল বসুর নাতি এবং তার স্ত্রীকেই কিন্তু বাদ দেওয়া হচ্ছে। এটা জানলে উনি করতেন না বললাম, কিন্তু ওনারা তো প্রকৃত দেশপ্রেমিক, হয়তো জানলেও করতেন, কারণ ব্রিটিশ জমানা ওরা দেখে এসেছেন। কিন্তু সত্যি কথা বলতে কি অতটা উৎসাহ নিয়ে করতেন কিনা আমি বলতে পারবো না। তো নন্দলাল বসুর নাতি এবং তার স্ত্রী বাদ, এখনও বাদ। আজকে যেদিন ভিডিও করছি সেদিনও বাদ। আজকে এখনও বাদ হচ্ছেন এসইউসিআই এর প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল। তিনি পেশায় আবার চিকিৎসক, সাংসদ ছিলেন। সেই সাংসদকেও ভোটার লিস্ট থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন আর কে? বাদ পড়েছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শাহিদুল্লাহ মুন্সি। তিনি হাইকোর্টের সভাপতি, প্রাক্তন বিচারপতি ছিলেন। সেখানে তো ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখা হয়, কিন্তু তাতে কিছু এসে যায়নি, তিনিও বাদ। বাদ পড়েছেন শিল্পী অভিজিৎ মিত্রের দুই ছেলে। এছাড়াও প্রচুর বিএলওর নাম বাদ গেছে। একজন সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন বলে তো তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ওনারা কোনো রকম বিরুদ্ধতা নেবেন না। অমর্ত্য সেনের ক্ষেত্রে যে গালকে ঢেকি গিলতে বাধ্য হয়েছিলেন, তার শোধ তারা বাকিদের উপর তুলছেন। তো তাও এই যাদের কথা বললাম, এরা কিন্তু সমাজের উচ্চকোটির লোক। ফলে আমি নামগুলো জানি, আপনারাও নামগুলো জানেন। তো এর মধ্যে দেখবেন যে মুসলমানদের নাম কিন্তু একটাই এলো। আসলে কিন্তু চিত্র তা নয়। মুসলমানরা পাড়া ধরে ধরে বাদ গেছেন। তারা অতটা বিখ্যাত নন যে আমি তাদের নাম প্রত্যেকের বলবো, বা আপনারা বলা মাত্রই চিনে ফেলবেন, কিন্তু মানুষ হিসেবে তারা তো ফেলনা নন, এমনকি ভোটার হিসেবেও ফেলনা নন। অমর্ত্য সেনেরও একটা ভোট, নন্দলাল বসুর নাতিরও একটা ভোট, একজন হতদরিদ্র মানুষেরও একটা ভোট, একজন সংখ্যালঘুরও একটা ভোট, একজন সংখ্যাগুরুরও একটা ভোট। তো ততটা পরিচিত যারা নন, সেই সংখ্যালঘু মানুষরা কিন্তু অন্তত মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছু এলাকায় পাড়া ধরে ধরে বাদ গেছেন। পাড়া ধরে ধরে, গ্রাম ধরে ধরে বাদ গেছেন। অন্তত নদিয়া বা দক্ষিণ 24 পরগনা জেলায়, কিছু কিছু জেলায় পূর্ববঙ্গীয় হিন্দুরা, এরা কোনো এক সময় বাংলাদেশ থেকে অতি অবশ্যই এসেছিলেন। কেউ সাম্প্রতিককালে এসেছেন, কেউ একটু দেরি করে এসেছেন, ওসব দেখা হয়নি। মুড়ি মুড়কির একদল। এদেরকে নাকি সিএ নাকি একটা না মতুয়া কার্ড দেওয়া হচ্ছিল বিজেপির উদ্যোগে, সেসব কোনো কাজে লাগেনি। আমি জানি না এরা ওই যে খুঁড়োর কল সেটা গিলেছেন কিনা, যে এবার বাবা ভোট দিতে পারবে না, পরের বার হয়ে যাবে, গিলে থাকতেই পারেন। মানুষের যেমন বুদ্ধিমত্তার শেষ নেই, সেরকম নির্বুদ্ধিতারও তো শেষ নেই। তো যাই হোক, সেটা অন্য কথা। কিন্তু এরা বাদ গেছেন, এই হিন্দুরা বাদ গেছেন একদম গ্রাম ধরে ধরে। বাদ গেছেন মেয়েরা, যারা নিচের তলার মানুষ, যাদেরকে বাদ দিলে পক্ষে বলার বিশেষ কেউ নেই। মেয়েদের তো বাদ দেওয়াটার খুব সুবিধা আছে, কারণ মেয়েদের যে বিয়ের পর পদবি পরিবর্তন হয়, এটা একটা ভারতীয় সংস্কৃতি। কিন্তু সনাতনী ভাবধারায় উদ্বুদ্ধ যে বিজেপি এবং তার যে চেলাচামুন্ডা নির্বাচন কমিশন নাম নিয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে, তারা বোধহয় জানতেনই না যে বিয়ের পর মেয়েদের স্থানান্তরিত হতে হয়, অথবা তাদের পদবি পরিবর্তন হয়, কিংবা দুটোই একসঙ্গে হয়। তো এরা বাদ গেছেন, যাদের নাম আমি বললাম না। আমি অত্যন্ত দুঃখিত, আমি শুধু বিখ্যাত লোকেদের কথাই বললাম, কিন্তু এই অগণিত মানুষরা একেবারেই একটু কম কিছু না। তো সব মিলিয়ে বাদ গেছেন হচ্ছেন 91 লক্ষ মানুষ। তার মধ্যে রক্ষণশীল হিসেবে আমার মতে অন্তত 37 লাখ বৈধ মানুষ, যারা বৈধ ভোটার, জ্যান্ত, এদেশে জন্মেছেন, বেড়েছেন, আগের ভোটে ভোট দিয়েছেন, তাদেরকে ছেঁটে ফেলা হয়েছে তুগলকি কায়দায়। তো বস্তুত নির্বাচন কমিশন একটা সময় বলেছিল, একদম প্রেস কনফারেন্স করে, যে যাদের ম্যাপিং আছে তাদের কোনো তাদের বাদ যাওয়ার কোনো প্রশ্নই নেই, কিছু দেখাতেও হবে না। কিন্তু তারপর দেখা গেল তাদের মধ্য থেকে 60 লাখের বেশি মানুষকে ডেকে পাঠানো হলো শুনানিতে, এবং 27 লক্ষ বাদই পড়ে গেলেন। তো আমি শুনতে পাচ্ছি মানে গুজবই ধরে রাখুন, নিশ্চিত কোনো খবর নয়, যে এই তালিকায় কমিশন সন্তুষ্ট নয়। তো আজকাল গুজব বলে সেগুলো সত্যি হয়েও যেতে পারে, হয়তো পরে আরেকটা তালিকা বার করলো। তুগলকদের তো নিয়ে কিছু বলা যায় না।
তো যাই হোক, যদি 37 লাখই হয়, যেটা রক্ষণশীল হিসেব আমার মতে, তার মানে হচ্ছে প্রতি 20 জনে অন্তত একজন মানুষ বাদ পড়ে গেছেন। তো এটা রক্ষণশীল হিসেব, আবারও বললাম সংখ্যাটা অনেক বেশি হতেই পারে। তো এরা সবাই নাকি দেশদ্রোহী অথবা অনুপ্রবেশকারী। এদের মধ্যে কে আছেন তালিকায় বললাম অগণিত মানুষ তো আছেনই। আছেন প্রাক্তন বিচারপতি, আছেন প্রাক্তন সাংসদ, আছেন নন্দলাল বসুর নাতি, আছেন অজস্র বিএলও, যারা এই পুরো প্রক্রিয়াটার সঙ্গে যুক্ত ছিলেন, যারা এই নামগুলো তুলছিলেন তাদেরই অনেক বাদ। যে বিচার বিভাগীয় অফিসারদের, আধিকারিকদের নিরাপত্তা নিয়ে কোর্টের এত চিন্তা, সেরকম একজন প্রাক্তন বিচারপতি অন্তত একজন হাইকোর্টেরই, তিনিও বাদ পড়ে গেছেন। তাকে নিয়ে কাউকে চিন্তা করতে দেখছি না। তো এরা হচ্ছেন সবাই অনুপ্রবেশকারী, এরা হচ্ছেন সবাই দেশদ্রোহী। তো দাবি করছেন কারা? দাবি করছেন একদল হিন্দু বীর, যারা বস্তুত গোবলয়ের পাচাটা, এবং স্বয়ং আরেকজন হিন্দুস্তানি বীর, যিনি জেল থেকে ছাড়া পেয়েই প্রার্থী হয়ে গেছেন, তার নাম রাকেশ নাকি একটা। তো দাবিটা আশ্চর্যের নয়, কারণ এরা গোবলয়ের পাচেটেই তো এদেরকে করে কমে খেতে হয়, এদের তো নিজেদের কোনো জোর নেই, গোবলয়ের পাচেটেই এদের খেতে হয়। এবং এরা যদি লাথি খেয়ে বাংলাদেশেও একদিন চলে যান, আশ্চর্য হওয়ার কিছু নেই। তখন কি বলবেন সেটা অবশ্য দেখতে হবে। এবং জেল ফেরত যে হিন্দুস্তানির কথা বললাম, রাকেশ নাকি একটা নাম, তার লাফালাফিও আশ্চর্য নয়, কারণ এদেরকে দীর্ঘদিন ধরে, ওই আগেই বলেছি যে অপারেশন সিঁদুরের পর থেকে প্রচারটা চালু করা হয়েছিল, তার আগে থেকেই আসলে, কিন্তু তারপর এটা জোর পায় যে পশ্চিমবঙ্গ ছেয়ে গেছে হচ্ছে জিহাদিতে, এটা দ্বিতীয় কাশ্মীর, এবং বাঙালি মাত্রই সম্ভাব্য বাংলাদেশি। তো এদের দাবিতে আশ্চর্যের কিছু নেই, কারণ এই যে হিন্দুস্তানিদের স্বপ্ন দেখানো হয়েছে এবার তোমরা বাংলা দখল করে ফেলবে, এবং কিছু মির্জাপুর উমিচাঁদ এরা তো থাকেনি যারা বাঙালি, তো তারাও একই সুরে কথা বলে যাচ্ছে। তো বিজেপি যারা সমর্থক আছেন তাদেরকে বলবো যে ভেবে দেখবেন আপনাদের কি দুর্গতি হবে ওদের গোটা ক্ষমতা এলে। ভাবছেন যে তৃণমূল হেরে যাবে, কি আনন্দ, কিন্তু আপনাদের যে ডিটেনশন ক্যাম্পে ঢুকতে হতে পারে, আপনাদের যে ভোটার লিস্ট থেকে নাম কাটা পড়ে যেতে পারে, এইটা কিন্তু ভেবে দেখবেন। এবং বিহারে যে ডবল ইঞ্জিন সরকার আছে, তার উপমুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন ভোটার লিস্ট থেকে একবার নাম কাটা পড়লে কিন্তু নাগরিক সুযোগ সুবিধার পাওয়া যাবে না, ড্রাইভিং লাইসেন্স হবে না, আরও নানা জিনিস হবে না। তো এটা বেনাগরিক হওয়ার প্রথম ধাপ। এরপরে এনপিআর, এনআরসি কী আসবে আমাদের জানা নেই, কিন্তু সেটা কথা নয়। কথা হচ্ছে যে ওই যে হিন্দুস্তানি বীর এবং তাদের চালাচামুন্ডারা, যারা গোবলয়ের পা চাটেন, তারা যে এই সমস্ত দাবি করছেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু আশ্চর্য সেটা হলো এই সমস্ত দাবি দেওয়াগুলো করে ওরা এখনও বাংলায় রাজনীতি করতে পারছেন। তো প্রকৃত বাঙালি হলে ওদের রাজনীতি করতে দিত না। অবশ্য একটা জিনিস মাথায় রাখতে হবে যে বেশিরভাগই এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর পাহারা নিয়ে ঘুরছেন না ঘুরতে হচ্ছে বলতে পারবো না, কারণ দেখা যাচ্ছে যে বিজেপির বাঘা নেতাদের দেখলেই লোকজন জয় বাংলা স্লোগান দিচ্ছে, এবং উত্তরে কেউ চুমু খাচ্ছেন খুব খারাপভাবে, কেউ কেন্দ্রীয় বাহিনী লেলিয়ে দিচ্ছেন, এসব নানা কাজকর্ম হচ্ছে। তো একটা জিনিস দেখতে, সত্যি কথা বলতে কি, প্রাণে খুব স্বাদ হয় যে কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন আর আদালত, এই তিনটের রক্ষা কবচ যদি তুলে দেওয়া হয়, তাহলে এরা কি পশ্চিমবঙ্গে একদিনও রাজত্ব করতে পারতেন? তো এইটা দেখতে পেলে ভালো হতো। এই মুহূর্তে দেখার কোনো সুযোগ নেই, কিন্তু দেখতে পেলে ভালো হতো। কেন ভালো হতো তার আরও একটা কারণ হচ্ছে, প্রথমে যেটা দিয়ে শুরু করেছি, যে শীতলকুচি হত্যার আজ 5 বছর হলো। 2021 সালের নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়ে যেখানে অনেকগুলো মানুষকে মেরেছিল, তো তাদের আনা হয়েছিল নাকি অবাধ নির্বাচনের জন্য। নির্বাচন কমিশন খুব বড় বড় করে দাবি করেছেন, কিন্তু তাদের কাজটা যদি এই হয় যে ভোটারদের গুলি করে মারা, এবং সেটা যদি হয় ট্রেলার, তাহলে এবছর কি হতে যাচ্ছে সেটা আপনারা আন্দাজি করতে পারেন, আমিও করতে পারি। কারণ এবছর কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা অনেক বেশি, মোড়ে মোড়ে তাদের দেখা যাচ্ছে, এবং যেখানে এসআইআর নিয়ে বিক্ষোভ হওয়ার কথা, সেখানে তারা বিশেষ সংখ্যায় বিশেষভাবে নিযুক্ত হয়ে আছে যেন বিক্ষোভ না হয়। তো সেই জন্যেই শীতলকুচি হত্যার 5 বছরটাকে বিশেষ করে স্মরণ করা উচিত। এবং সেই সঙ্গে একটা প্রশ্ন আমাদের প্রত্যেকের করা উচিত, যে কথাটা প্রথমে বললাম, যে রক্ষা কবচ তুলে নিলে কতদিন রাজনীতি করবে, এটা আমাদের দেখতে পেলে ভালো হতো। এবং শীতলকুচি হত্যাকাণ্ডের 5 বছর বলে এই প্রশ্নটা আরও জোর দিয়ে তুলতে হবে, যেটা আমরা এখনই দেখব না কেন।
আর কতদিন এদের এই বাঁদরামো চালিয়ে যেতে দেওয়া হবে অবাধে? বাঙালির ওপর সারা ভারত জুড়ে তো বটেই, বাংলাতেও এই আক্রমণ হবে এবং মির্জাফর, উমিচাঁদরা, রাজাকাররা সেই আক্রমণগুলোকে জাস্টিফাই করে যাবেন। এটা কতদিন হতে দেওয়া যাবে? তা আমি এই প্রশ্নটা তুলছি, আমরা এই প্রশ্নটা তুলছি, আপনারা যারা দেখলেন তারাও প্রশ্নটা তুলুন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন, আমাদের দোকানে আসুন পুঁটিরামের উল্টো দিকে, এবং এই চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলোকে হাইপ করুন যাতে আরও বেশি মানুষ দেখতে পান। আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো নমস্কার।